আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। তৃতীয় অধ্যায়ের 2019 সালে সৃজনশীল 19 সাল এবং 20 সালে সৃজনশীল নিয়ে কথা বলবো। খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো। দেখো, প্রথম সৃজনশীল। মূলত আমি আগেই বলছি যে একটা সৃজনশীলের মূল বিষয়বস্তু ক্লিয়ার হওয়ার জন্য আমাদের আগে উদ্দীপকটা খুব ভালোভাবে পড়তে হবে, পড়ে দেখতে হবে যে আসলে উদ্দীপকে কি কথা বলা থাকে। যেমন আমরা এই সৃজনশীলটাই দেখি, সালমান 400 গ্রাম ভরের একটি স্থির ফুটবলের উপর 2 সেকেন্ড যাবত 5 নিউটন বল প্রয়োগ করে ফুটবলের অবস্থান থেকে 120 মিটার দূরে দাঁড়িয়ে থাকা শাকিলের দিকে বলটি গড়িয়ে যেতে থাকে, আর মাঠের ঘর্ষণ বলের মান 1 নিউটন। তাহলে উদ্দীপক থেকে যে বিষয়গুলো ক্লিয়ার হইলো যে সালমান 400 গ্রাম ভরের একটি স্থির ফুটবল, তাহলে ফুটবলের আদিবেগ 0, 2 সেকেন্ড যাবত একটা সময় দেয়া আছে, 5 নিউটন বল প্রয়োগ করছে তাহলে তার উপরে। ফুটবল তার অবস্থান থেকে 100 মিটার দূরে দাঁড়িয়ে থাকা শাকিলের দিকে গড়িয়ে যেতে থাকলো। যে পথে দিয়ে চলছে, যে মাঠে চলছে ফুটবলটা, তার ঘর্ষণ বল আছে 1 নিউটন। তো গ নাম্বার হচ্ছে, বল প্রয়োগের ফলে ফুটবলের ত্বরণ কত হয়েছিল। বল যে প্রয়োগ করলাম, সেই বল প্রয়োগের ফলে ফুটবলের ত্বরণ হয়েছিল কত, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমরা উদ্দীপক থেকে যেটা দেখতে পাচ্ছি যে প্রথমত ভর দেওয়া আছে, যে দেওয়া আছে ফুটবলের ভর m সমান 400 গ্রাম। তো 400 গ্রামকে আমরা কি করবো, 1000 দিয়ে ভাগ করে কিলোগ্রামে পরিণত করলাম। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে স্থির ফুটবলের উপর 5 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, তার মানে এটা হচ্ছে আমার প্রযুক্ত বল। আমি কিন্তু বল ঠিকই 5 নিউটন প্রয়োগ করছি, এজন্য এটা হচ্ছে আমার প্রযুক্ত বল। হ্যাঁ, কিন্তু আমার পুরোটা কাজে লাগবে না, ঘর্ষণ বল বাদ দিয়ে বাকিটা কাজে লাগবে। আর ঘর্ষণ বলের মান দেওয়া আছে 1 নিউটন। আচ্ছা, কার্যকর বল হচ্ছে F। আর আমার এখানে বের করতে হবে বস্তুর ত্বরণ এ সমান হওয়ার। তো আমরা আগেই জানি যে সূত্র, আমরা জানি কার্যকর বল সমান, অর্থাৎ প্রযুক্ত বল, F1 হচ্ছে প্রযুক্ত বল। আমরা জানি প্রযুক্ত বল সমান এই যে কার্যকর বল যোগ ঘর্ষণ বল। তো এখান থেকে আমাকে বের করতে হবে ত্বরণ। তাহলে এই যে F1 সমান F, কার্যকর বল F সমান ma প্লাস এফ কে। সেম ফর্মুলাটা আগেও তোমাদের ইউজ করছি, তাই আমি ওই ফর্মুলাটাই এখানে ব্যবহার করে দিলাম। তো এখন এখান থেকে যেহেতু আমার ত্বরণে এর মান বের করতে হবে, তাহলে আমার F1 এর মান দরকার। এই যে F1 এর মান আছে, এই যে F এর মানটা আছে, আর হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে m এর মানটা দরকার, m এর মানটাও আছে। তো মানগুলো বসিয়ে দিলে আমাদের মানটা চলে আসবে। এরপরে আমরা দেখি এটার ঘ নাম্বার প্রশ্নে কি বলা আছে। ফুটবল শাকিলের কাছে পৌঁছাবে কিনা। আচ্ছা, ফুটবলের অবস্থান থেকে 120 মিটার দূরে দাঁড়িয়ে থাকা শাকিলের দিকে বলটি গড়িয়ে যেতে থাকে। তাহলে যেখান থেকে, অর্থাৎ 2 সেকেন্ড যাবত 5 নিউটন বল প্রয়োগ করে ফুটবলের অবস্থান থেকে 120 মিটার, তাহলে ফুটবলটা যেখানে ছিল সেখান থেকে 120 মিটার দূরে দাঁড়িয়েছিল শাকিল। তাহলে ফুটবলটা টোটাল 120 মিটার দূরে যাওয়া সম্ভব কিনা আমাদের এখন সেটা দেখতে হবে। তো এই জায়গাটায় খুব সহজে আমরা অলরেডি বলতে পারি যে ফুটবলটা অলরেডি কতক্ষণ সময় চলছিল। যেমন এর জন্য আমরা গ থেকে একটা তথ্য নিয়ে নেই, যে গ থেকে আমরা পাই ফুটবলের ত্বরণ এ সমান, এই যে গ থেকে পাই ফুটবলের ত্বরণ এ সমান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা পেয়ে গেলাম। আর ফুটবলটা কিন্তু স্থির অবস্থায় ছিল, তাই আদিবেগ 0। আর ফুটবলটা চলছে 2 সেকেন্ড সময়। তাহলে ওই 2 সেকেন্ড সময় যে ফুটবলটা চললো তাতে তার অতিক্রান্ত দূরত্ব কত হলো, দূরত্ব এস সমান ভার। তো এখানে অতিক্রান্ত দূরত্ব এস বের করার জন্য আমরা আগে শেষ বেগটা একটু বের করে নেই। এখানে শেষ বেগ ভি সমান ইউ প্লাস, অর্থাৎ ভি সমান ইউ প্লাস এটি, এখান থেকে আদিবেগ ইউ 0, আর এটি এ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 10, আর টি হচ্ছে 2, অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড। এই যে শেষ বেগটা এখানে আমরা আগে বের করে নিলাম, এটা আমাদের কাজে লাগবে, এটা আমরা বুঝতে পারবো। তো এখন আমরা জানি এস সমান ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এখানে মানগুলো বসিয়ে দিলে কিন্তু আমরা অতিক্রান্ত দূরত্ব 20 মিটার এখান থেকে পেয়ে যাব। বাট এইটা কি কাজে লাগবে সেটা আমি দেখতেছি, যে এই যে 5 নিউটন বল, এই যেখানে যে বলা আছে যে 2 সেকেন্ড যাবত 5 নিউটন বল প্রয়োগ করে, তার মানে 5 নিউটন বলের প্রয়োগ কিন্তু এই 2 সেকেন্ড সময় ছিল। তাহলে এই 2 সেকেন্ডের পরে কিন্তু আর এই বলের প্রয়োগ নাই। যেহেতু এই বলের প্রয়োগ নাই, তখন কিন্তু আমার এই ত্বরণটা অথবা এই বলের ক্রিয়াটা আর থাকতেছে না। সেখানে কোনো বল থাকার কথা না, সমবেগে চলার কথা। কিন্তু যেহেতু আমরা যে ফ্লোর দিয়ে বা তল দিয়ে চলি, সেখানে যেহেতু ঘর্ষণ বল 1 নিউটন আছে, তাই পরবর্তীতে শুধুমাত্র ঘর্ষণ বল 1 নিউটন কাজ করবে, এবং এই ঘর্ষণ বলের কারণে ওই বস্তুটা পরবর্তীতে থেমে যাবে, তাহলে কিন্তু সে থামতো না। তো এটা আমরা একটু দেখি, প্রযুক্ত বল অপসারণ করার পরে শুধু ঘর্ষণ বল কার্যকর থাকবে। হ্যাঁ, এটা আমরা জানি। এক্ষেত্রে ফুটবলের ভর m সমান 0.4
কিলোগ্রাম, সেটা আমাদের আগেই জানা আছে। আর আদি বেগ, তাহলে এই যে আদি বেগ ধরলাম 20, এর জন্যই আমি প্রথম ক্ষেত্রে শেষ বেগটা বের করে ফেলছি, যে শেষ বেগ 20 মিটার পার সেকেন্ড। সেটা দিয়ে আমাদের এখানে দূরত্বটাও একটু সহজে বের করতে পারলাম। আর দ্বিতীয় ক্ষেত্রে তো সেটা লাগবে, কারণ এই 5 নিউটন বল প্রয়োগের 2 সেকেন্ড পরে তো আর বলের প্রয়োগ নাই। যেহেতু বলের প্রয়োগ নাই, সুতরাং এই মুহূর্তে যে শেষ বেগটা, যতক্ষণ বলের প্রয়োগ ছিল ততক্ষণে যে শেষ বেগ অর্জন করছে, সেই শেষ বেগটা হবে আমার পরবর্তী ক্ষেত্রে আদিবেগ। এই জন্য এই যে এখানে আমাদের আদিবেগ হয়ে গেল 20 মিটার পার সেকেন্ড, একটু বুঝে নিতে হবে। আর আমারটা কিন্তু শেষ পর্যন্ত গিয়ে থেমে যাবে, এই জন্য শেষ বেগ 0, কারণ আমার বলছে যে 120 মিটার দূরে যাবে কিনা, শাকিলের কাছে পৌঁছাবে কিনা। তো আমি তো শেষ পর্যন্ত দেখতে চাই যে কতটুকু যাবে আসলে। তো শেষ পর্যন্ত দেখার জন্য আমার শেষ বেগ 0 ধরলাম। আর ঘর্ষণ বল F কে সমান 1 নিউটন। অতিক্রান্ত দূরত্ব, তাহলে বলটা কতটুকু যায় সেটা আমি দেখবো, তবে অলরেডি একটা দূরত্ব কিন্তু কাভার করছে 20 মিটার। আমরা আরেকবার দেখবো কত মিটার যায়, পরে দুইটা দূরত্ব আমরা একসাথে যোগ করে দিব। মানে দ্বিতীয়বারের অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য আমরা যে সূত্রটা ব্যবহার করবো সেটা হচ্ছে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তো এখানে যেহেতু আগে প্রশ্নে একটা ত্বরণ ছিল এবং আগে একটা এস ছিল, এই জন্য আমরা এখানে একটু a1 আর s1 ব্যবহার করছি। তো এখান থেকে a1 সমান ইকুয়েশনটা একটু সাজালে আমরা জানি যে একটু লেফট রাইট করলে এখান থেকে লেখা যাবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2 × s1। তো এই যে এটা হচ্ছে আমাদের a1 এর মান। আর আরেকটা সূত্র যেটা আমাদের জানা আছে, আহ পূর্বের ক্লাসের বাড়ির কাজে আমরা এটা ইউজ করছি, যে এফ সমান এম এ। যেহেতু এখানে শুধুমাত্র ঘর্ষণ বলটাই কাজ করবে, তাই এফ কে সমান এম ইন্টু a1। যেহেতু আগে একটা ত্বরণ ছিল, তাই এবার ত্বরণের ব্যাপারটা আলাদা হওয়ার জন্য এটা। তো এবার a1 এর পরিবর্তে আমরা লিখবো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2 × s1। তো সবকিছু যখন বসিয়ে দেবো তখন আমরা দেখতেছি এখানে আছে এফ কে এর মানটা আমরা অলরেডি বসিয়ে দিতে পারবো। আর এম ইন্টু a1 এর মান বসাবো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ভি জানি ইউ জানি 2 জানি, তাহলে শুধুমাত্র s1 এর মানটাই কিন্তু অজানা থাকবে। তো সেখান থেকে s1 এর মানটা বের করতে পারবো। তো s1 এর মানটা কত হবে, s1 এর মানটা এখানে যদি দেখানো হয় না, কিন্তু আমি মানটা বলে দিলাম, মান হবে 80। কারণ এখানে আমি আবার মোট অতিক্রান্ত দূরত্ব s2 সমান ওই যে আগে যে এস ছিল, এই যে আমার 20 মিটার, তার সাথে s1 যোগ করে 100 মিটার বলে দিছি। তার মানে এখানে আমার s1 এর মানটা হবে 80। তাহলে টোটাল হয়ে গেল 100 মিটার। তো যেহেতু শাকিল ফুটবলের অবস্থান থেকে 120 মিটার দূরে ছিল, আর ফুটবলটা যেহেতু টোটাল 100 মিটার দূরত্ব অতিক্রম করছে, সুতরাং শাকিলের কাছে ফুটবলটি পৌঁছাবে না। তো এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে এখানে এফ কে ঘর্ষণ বলের মানটা যখন মাইনাস বসাবো তখন রেজাল্টে মাইনাস থাকবে না, থাকবে না। কারণ এফ কে এর মান যখন বসাবো -1 নিউটন, ডান দিকেও কিন্তু মাইনাস আসবে। কারণ এই যে এর মান ভি মাইনাস ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, আমার ভি কিন্তু জিরো, ইউ বড়, তার মানে উভয় দিক থেকে মাইনাস চিহ্নটা বাদ যাবে। আচ্ছা, পরের প্রশ্ন রাজশাহী বোর্ড 2019-এ যেটা আসছে, এটা আমরা উদ্দীপকটা একটু ক্লিয়ার হই। দুইটা চিত্র দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি যেখানে একটা বস্তু আছে যার নাম আছে M1, বড় হচ্ছে 10 গ্রাম। এখানে আরেকটা বস্তু আছে যার নাম হচ্ছে M2, বড় হচ্ছে 20 গ্রাম। তো এখানে M1 বড়ের একটা বস্তু আর এখানে M2 বড়ের একটা বস্তু, একটা 10 গ্রাম একটা 20 গ্রাম। তো দুইটা বস্তু এই আমার ভূপৃষ্ঠ থেকে 50 মিটার উপরে আছে। আর নিচে কিছু তথ্য দেওয়া আছে আমার এখানে, যে M1 বস্তুর কার্যকরী বল, এই যে M1 বরের যে বস্তু, তার কার্যকরী বল দেওয়া আছে 0.078 এত নিউটন। এবং M2 বরের যে বস্তু, তার কার্যকরী বল দেওয়া আছে 0.039 নিউটন। তাহলে M1 বরের বস্তুরও কার্যকরী বল দেওয়া আছে এবং M2 বরের বস্তুরও কার্যকরী বল দেওয়া আছে। বস্তু দুটি একসাথে উপর থেকে ছেড়ে দেওয়া হলো। একই সময় আমরা দুইটা বস্তুকে উপর থেকে ছাড়বো। জাস্ট ছাড়লে যে 50 মিটার উচ্চতা থেকে, তো এটা উপর থেকে নিচ দিকে পড়বে। এখানে কার্যকর বল বলতে অর্থাৎ এখানে আমরা বুঝবো যে এর উপরে কার্যকর, অর্থাৎ সূত্রে যেটা ব্যবহার করতে পারবো সেই কার্যকর বলের মানটা দেওয়া আছে এখানে। তো আমার গ নাম্বারে আছে এমন বরের বস্তুর উপর বায়ুর ঘর্ষণ বল। যে এমন বরের বস্তুটা যে উপর থেকে নিচ দিকে নামবে, তার উপরে তো বাতাসের একটা বাধা থাকবে, তাহলে সেই বায়ুর ঘর্ষণ বলের মান কত সেটা আমাকে একটু বের করতে হবে। তো আমি ঠিক আগের ফর্মুলার মতো এটাকে মিলিয়ে দিলাম ঘর্ষণ বল বের করার জন্য। যে এমন বরের বস্তুর ভর এম সমান যেহেতু 10 গ্রাম আছে, এটাকে আমরা কিলোগ্রাম বা কেজি বানাইলাম। তো এই এমন বরের বস্তুর প্রযুক্ত বল কত, এমন বরের যে বস্তু তার উপর একটা প্রযুক্ত বল, অর্থাৎ সেটা হচ্ছে তার নিজের ওজন, অর্থাৎ তার ওজনটাই এখানে প্রযুক্ত বল। তাহলে প্রযুক্ত বল F1 সমান বস্তুর ওজন, ওজন কত, বস্তুর ভর যেহেতু 10 গ্রাম, তাকে আমরা 9.8 দিয়ে গুণ করলে এখানে প্রযুক্ত বলটা পেয়ে যাব, এটা সামথিং নিউটন আসবে। এটা যদি গুণ করে দেখানো হয় নাই, এই যে প্রযুক্ত বল F1 সমান বস্তুর ওজন M ইন্টু জি, এই যে M এর মান দেওয়া আছে জি 9.8। আর কার্যকর বল তো অলরেডি দেওয়াই আছে 0.078 এত নিউটন। এখন আমরা যেটা বের করতে চাই সেটা হচ্ছে ঘর্ষণ বল এফ কে সমান হোয়াট। ঘর্ষণ বল এফ কে সমান হোয়াট আমরা জানি F1 সমান এফ প্লাস এফ কে। এই যে আমাদের যে ফর্মুলা F1 সমান এফ প্লাস এফ কে, এখন এখানে F1 এর মান তো অলরেডি এখানে ক্যালকুলেশন করে পেয়েই যাব। আর কার্যকর বল তো দেওয়াই আছে, সুতরাং দুটো বিয়োগ করলে আমার ঘর্ষণ বলে যে রেজাল্টটা 0.02 নিউটন হবে।
এটার ঘ নাম্বারটা একেবারেই ব্যতিক্রম একটা প্রশ্ন, যদিও এটার ঘ নাম্বারটা সলভ করে দেওয়া ভালো হতো, কিন্তু আমি সলভ করে দেই নাই, বাট আশা করি তোমরা পারবা। আমি খুব সহজে এটার ঘ নাম্বারটা বলে দিচ্ছি। কোন বস্তুটি আগে ভূপৃষ্ঠে পতিত হবে? তার মানে কোন বস্তুটি আগে ভূপৃষ্ঠে পতিত হবে, এটার জন্য আমার উদ্দীপকে দেয়া আছে যে M1 এবং M2 দুইটা বস্তু একসাথে ছেড়ে দেওয়া হলো। তো একসাথে যদি ছেড়ে দেই তাহলে M1 ভরের বস্তুটা কি আগে পড়বে নাকি M2 ভরের বস্তুটা আগে পড়বে? এইটা কিভাবে? তার মানে আমার জানা দরকার যে M1 ভরের বস্তুটা এই 50 মিটার যেতে কতটুকু সময় নেয়, আর M2 ভরের বস্তুটা এই 50 মিটার নিচ পর্যন্ত নামতে কতটুকু সময় নেয়। বাট সেই সময়ের কাউন্টটা বের করার পূর্বে আমি যেটা করব সেটা হলো এই M1 ভরের বস্তুর উপরে কতটুকু ত্বরণ কাজ করে সেটা দেখব, আর M2 ভরের বস্তুর উপর কতটুকু ত্বরণ কাজ করে সেটা দেখব। এই ত্বরণের ব্যাপারটাই কিন্তু এই কার্যকর বল দিয়ে হিসাব করা যাবে। এই যে এখানে কার্যকর বল এত কেন, তো কার্যকর বল এতর জন্য আসলে এর উপরে কতটুকু ত্বরণ কাজ করে, এটা যে উপর থেকে নিচ দিকে নামতেছে তার উপরে তো একটা বাতাসের বাধা বল আছে। তো বাতাসের বাধা বল যেহেতু আছে, সুতরাং এখানে কতটুকু ত্বরণ কাজ করে সেটার জন্য আমি এই যে প্রথম বস্তুটার জন্য যদি কার্যকর বলের একটা ফর্মুলা, সেটা আমরা F1 লিখে ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। F1 সমান আচ্ছা, এখানে ত্বরণের জায়গাটায় আমি A1 দিলাম, অথবা G1 দিতে পারি, যেটাই দিই আমরা এখানে A1 দিয়ে দিলাম। এই হচ্ছে প্রথম বস্তুর ক্ষেত্রে F1 সমান M ইন্টু A1। তো F1 হচ্ছে কার্যকর বল, এই যে 0.078, আর ভর দেওয়া আছে 10 গ্রাম। তাহলে আমি ত্বরণের মানটা এখান থেকে বের করে ফেলবো যে এর উপর আসলে কতটুকু ত্বরণ কাজ করে। তারপরে চলে যাব দ্বিতীয় বস্তুটার ক্ষেত্রে, যে দ্বিতীয় বস্তুটার উপরে ঠিক কতটুকু ত্বরণ কাজ করে। তো দ্বিতীয় বস্তুর উপর যদি ত্বরণের ব্যাপারটা দেখতে যাই, তাহলে সেখানে A2 ধরি, F2 সমান M ইন্টু A2। তাহলে F হচ্ছে এখানে প্রযুক্ত বল কতটুকু, আর এখান থেকে M হচ্ছে তার ভর, এবং এখান থেকে আমরা ত্বরণের মানটা পেয়ে যাব। তাহলে প্রথমটার উপর কতটুকু ত্বরণ কাজ করে আর দ্বিতীয়টার উপর কতটুকু ত্বরণ কাজ করে যদি সেটা জানতে পারি, তাহলেই বলতে পারবো যে প্রথম বস্তুটা এই 50 মিটার অতিক্রম করতে কতটুকু সময় নেয়। সেটার জন্য সূত্র হচ্ছে H সমান ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। আচ্ছা, এই যে আমাদের ফর্মুলা, এখান থেকে হাফ অফ আচ্ছা এটি স্কোয়ার, আমরা যেহেতু এখানে এ ধরছি, সো এ ওই ধরি, এই যে এ ইন্টু টি স্কোয়ার। এখন এই ফর্মুলা দিয়ে যে প্রথম বস্তুর ক্ষেত্রে F1 সমান M ইন্টু A1, এখান থেকে তো A1 এর মানটা পেয়ে গেলাম, কারণ F হচ্ছে তার কার্যকর বল 0.078 এত নিউটন, এটা তার উপরে তার কার্যকর বল ধরে আমরা এখান থেকে দেখি কতটুকু ত্বরণ কাজ করে ত্বরণ। তারপরে H সমান ইউটি, এই যে H এর মান, H হচ্ছে 50, এই 50 মিটার H বসায় দিব, আর ইউটি যেহেতু পরন্ত বস্তু শূন্য, এখান থেকে আমি টি এর মানটা বের করে ফেলবো। সেম কাজটা আমরা M2 ভরের বস্তুর ক্ষেত্রে এই যে ত্বরণের মানটা পাবে, এটা দিয়ে H সমান ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। H কিন্তু ওই 50 মিটারই হবে, আর যেহেতু পরন্ত বস্তু ইউটি শূন্য, তাই হাফ অফ জি ওই এ টি স্কোয়ার। তো এ এখানে যেটা পাবো সেটা, আর টি এর মানটা বের করবো। তারপর সময়ের মানটা দেখে আমরা দেখবো যে আসলে কোন বস্তুটি আগে ভূপৃষ্ঠে পতিত হবে। তো একটা সলিউশন জাস্ট লিখে দিছি যে M1 ভরের বস্তুটি আগে পতিত হবে, তার মানে প্রথম ভরের বস্তুটা নিচে পড়তে যে সময়টা সেটা লাগবে কম, তার মানে ও আগে পতিত হবে। এই ধারণাটা পাওয়া গেল। শেষ একটা প্রশ্ন, যেটা 2020 সাল, গত বছর আসছিল। প্রশ্নটা একেবারেই সহজ, কিন্তু যে বিষয়টা দাঁড়ায় সেটা হলো যে কথার মধ্যে অর্থাৎ এই প্রশ্নটার মধ্যে কথার একটা মাইট প্যাচ আছে, যেটা আসলে খুব ঠান্ডাভাবে বুঝতে হয়। এটা স্থির অবস্থায় থাকা 5 কেজি ভরের একটি বস্তুর উপর 5 নিউটন বল 4 সেকেন্ড ধরে কাজ করছে। খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। স্থির অবস্থায় থাকা তার মানে আদিবেগ শূন্য, 5 কেজি ভরের একটি বস্তুর উপর 5 কেজি, 5 নিউটন বল 4 সেকেন্ড ধরে কাজ করছে। হ্যাঁ, তার 4 সেকেন্ড পরে 10 নিউটন বল আবার 4 সেকেন্ড ধরে কাজ করছে। তাহলে টোটাল সময় আছে কিন্তু 12 সেকেন্ড। হ্যাঁ, প্রথমে তো 5 কেজি ভরের বস্তুর উপরে 5 নিউটন বল 4 সেকেন্ড ধরে কাজ করছে। তো 4 সেকেন্ড ধরে কাজ করলো, তার 4 সেকেন্ড পরে, তার মানে মাঝে কিন্তু আবার 4 সেকেন্ড গ্যাপ গেছে যখন কোনো বলের প্রয়োগ ছিল না। হ্যাঁ, এই 4 সেকেন্ড পরে আবার 10 নিউটন বল 4 সেকেন্ড ধরে কাজ করলো। তাহলে টোটাল কিন্তু 12 সেকেন্ড। এখানে সবাই যেটা মনে করে যে প্রথম 4 সেকেন্ড তারপরে 4 সেকেন্ড, তার কিন্তু না, তার 4 সেকেন্ড পরে, তার মানে মাঝে 4 সেকেন্ড। তাহলে নিশ্চয়ই স্পষ্টভাবে বোঝা দরকার এই মাঝের যে 4 সেকেন্ড সময় তখন কি হয়েছে, এই মাঝের 4 সেকেন্ডটা সমবেগে চলছে, কারণ এখানে কোনো বলের প্রয়োগ ছিল না। তো বস্তুটি প্রথম 8 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, প্রথম 8 সেকেন্ড। তাহলে প্রথম 4 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আগে নির্ণয় করি। তো দেওয়া আছে, আমরা এখান থেকে কি কি তথ্যগুলো পেয়ে যাচ্ছি, এখানে স্থির অবস্থান থেকে যেহেতু বলা আছে, তার মানে এখান থেকে আমরা আদিবেগের মানটা 0 পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তারপরে এখান থেকে খুব সহজে আমরা ত্বরণের মানটা পেয়ে যাব। কিভাবে ত্বরণের মানটা পাবো, একবার সহজ, F সমান m, F সমান আমি বলে দিচ্ছি, এই যে 5 কেজি ভরের বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করা হলো, তার মানে ত্বরণের মান হচ্ছে 1। তাহলে ত্বরণ পেয়ে গেলাম, আদিবেগ পেয়ে গেলাম, সবই পাইলাম। 4 সেকেন্ডে 4 সেকেন্ড ধরে ক্রিয়া করে, তাহলে 4 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে,
এর সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার দিয়ে করে ফেলবো। ইউটি তো শূন্য, হাফ অফ এটি স্কোয়ার, এর মান এখানে পাবো টি স্কোয়ার। তো এই যে এ হাফ অফ এটি স্কোয়ার বোঝা যাচ্ছে 4/16 অর্ধেক 2, অর্থাৎ 8 মিটার হবে আর কি। তো এর পরে পরবর্তী 4 সেকেন্ড, আমার এখানে যেহেতু 8 সেকেন্ডের দূরত্ব বের করতে বলছে, তার মানে পরবর্তী 4 সেকেন্ড কিন্তু সমবেগে চলে, কারণ এই 4 সেকেন্ডে কোনো বলের ক্রিয়া নাই, তার 4 সেকেন্ড পরে আবার বল প্রয়োগ করা হয়েছে, এত সেকেন্ড ধরে কাজ করছে আবার বল। তাহলে মার্জের 4 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটার জন্য অবশ্যই আমার এই প্রথম 4 সেকেন্ড পরে শেষ বেগটা বের করতে হবে। অর্থাৎ এখানে আমার আগে বের করে দেখতে হবে যে এখানে শেষ বেগটা কত হয়। তো শেষ বেগ বের করার জন্য তো তথ্য সব দেওয়াই আছে, কারণ এখানে আদি বেগ 0, হ্যাঁ, ইউ প্লাস এটি হচ্ছে আমার 1 আর টি হচ্ছে 4, তাহলে শেষ বেগ হবে অবশ্যই 4। তাহলে এই যে শেষ বেগ যে 4 হয়ে গেল, মুখে মুখে যে হিসাবটা হয়ে গেল, এই যে 4 মিটার পার সেকেন্ড, এই 4 মিটার পার সেকেন্ড শেষ বেগেই আমার এটা চলবে কত, 4 সেকেন্ড। পরবর্তী 4 সেকেন্ড এই 4 মিটার পার সেকেন্ড বেগে, কারণ এটাই এই বেগে, তাহলে 4 মিটার পার সেকেন্ড বেগে 4 সেকেন্ড চলবে। সমবেগের ক্ষেত্রে এর সমান বিএটি, 4×4=16, তাহলে 16 আর 8 মোট হচ্ছে 24 মিটার। আচ্ছা, পরের প্রশ্ন, উদ্দীপকের তথ্যের আলোকে বেগ সময় লেখচিত্র এঁকে গতি বিশ্লেষণ করো। তো এখন লেখচিত্র আঁকতে বলছে, বাট এখন তো প্রশ্ন জাগে যে প্রশ্ন তো কোনো তথ্যই দেয়া নাই, কিভাবে আঁকবো। আচ্ছা, কিভাবে আঁকবো সেটার জন্য আমি বলে দিচ্ছি যে এইদিকে তো এক্স অক্ষ বরাবর তো আমরা সবসময়ই জানি যে এদিকে আমরা সময়টা বসিয়ে দিব এক্স অক্ষ বরাবর এইদিকে, সো এটা নিয়ে তো আর তেমন কোনো সমস্যা থাকে না আশা করি। আর ওয়াই অক্ষ বরাবর যেই মানটা দরকার সেটা হচ্ছে আমাদের এখানে বেগ দরকার। তো বেগটা আসলে আছে, কিভাবে বেগের মানটা আছে সেটা আমাকে একটু বোঝা দরকার। যে প্রথমে তো বেগ স্থির অবস্থান থেকে, তারপরে বেগ হইলো কত, 4, এই যে স্থির অবস্থান থেকে বেগটা হয়তো আমি এই পর্যন্ত 4 আনলাম, তারপর 4-এর পরে বেগটা কিন্তু কিছুক্ষণ আরো পরবর্তী 4 সেকেন্ড কিন্তু 4ই ছিল, তারপরে কিন্তু আমার বেগের মান বেড়ে গেছে। তো বেড়ে আমি গেছে সেটা, কারণ পরবর্তীতে আবার যেহেতু বল প্রয়োগ করেছে, বেড়ে কত হয়েছে সেটা আমি আপাতত না বলি, তখন আমার গ্রাফটা হবে এরকম। তো গ্রাফটা এরকম হইলে আমরা আসলে টাইম মিলাবো এরকম যে আমাদের এই যে এটাকে আমি 4 এখানে ধরবো, 4 মিটার পার সেকেন্ড আমার বেগ, আর এই যে এখান থেকে 4 এই পর্যন্ত অর্থাৎ 4ই থাকবে, তারপরে 4 থেকে বাড়তে থাকবে তো বেড়ে। আচ্ছা, তো তাহলে এটা আমরা দিব ও বিন্দু, গ্রাফ যখন আঁকবো এটাকে হয়তো বা দিলাম এ বিন্দু, এই যে, আর এরকম, কারণ যেহেতু বেগের সাথে বলছে। তো বেগটা কিভাবে পাইলাম, বেগ হলো প্রথম কিভাবে পাইলাম, যে প্রথম 4 সেকেন্ড ত্বরণে চলছে, প্রথম 4 সেকেন্ড ত্বরণে চলছে, তাই আমরা প্রথম 4 সেকেন্ডের আদি বেগ 0, শেষ বেগ হচ্ছে 4, এই শেষ বেগ দিয়ে আমরা এতটুকু করলাম। পরবর্তী 4 সেকেন্ড সমবেগে চলছে, এই যে এবি, এই জন্য তার জন্য আমরা গ্রাফ এঁকে ফেললাম এবি পর্যন্ত। তারপরে কয় সেকেন্ড, তা আরো 4 সেকেন্ড চলছে আবার ত্বরণ নিয়ে। তো সেখানে আসলে বেগটা কত হবে সেটা খুব সহজে আমরা বুঝতে পারবো। শেষ অংশটা আমি একটু ক্লিয়ার করি এখানে, যে কারণ আমার গতে তো শুধুমাত্র প্রথম 4 সেকেন্ড আর পরে 4 সেকেন্ড কাজে লাগছে, শেষেরটা তো কাজে লাগে নাই। তো শেষ অংশে কি হলো, এই 4 সেকেন্ড পরে এরপরে 10 নিউটন বল যখন প্রয়োগ করলাম, 10 নিউটন বল যখন আমরা এখানে প্রয়োগ করব, তখন চেঞ্জ হয়ে যাবে মাঝখান থেকে আমার ত্বরণের মানটা, অর্থাৎ একটু আগে যে ত্বরণের মান 1 বলছিলাম, সেটা কিন্তু এখানে ত্বরণের মান তখন হয়ে যাবে 2, কারণ আমি এখানে 10 নিউটন বল আর আমার 5 কেজি বল, সুতরাং আমার এখানে ত্বরণের মান হয়ে যাচ্ছে 2। তো 2 হইলে এই যে পরবর্তী 4 সেকেন্ড পরে, তো আমার এখানে বেগ কিন্তু প্রথম 4 সেকেন্ড পরে বেগ হয়েছে 4, হ্যাঁ, তারপরে বেগ 4ই থাকবে। এখন 4 থেকে আর 4 সেকেন্ড পরে বেগ কত হয়ে যাবে, তো সেটা যদি বের করতে যাই তাহলে বেগের হিসাবটা একেবারেই সহজ। বি সমান ইউ প্লাস এটা, এখান থেকে যদি আমি ক্যালকুলেশনটা করি, তাহলে আমার অলরেডি ছিল 4, তারপরে হচ্ছে বি সমান ইউ প্লাস এটি, এবার আমার এ হচ্ছে 2 ইন্টু পরবর্তী কয় সেকেন্ড, 4 সেকেন্ড, এই যে অর্থাৎ 4×4=8 আর 4 আমরা দেখতে পাচ্ছি আমাদের বেগ হয়ে গেল 12। এই যে আমাদের 12 মিটার পার সেকেন্ড বেগ, 4×2=8 আর 4=12। তো তার মানে এই জায়গাটা হবে অর্থাৎ 12, এটা এটা হবে এই যে শেষ বিন্দু সি বিন্দুতে এসে বেগ দাঁড়াবে কত, 12, এভাবে। তো আমি ক্লিয়ার করে দিলাম যে আমার এখানে যেহেতু সময় আর বেগের গ্রাফ আঁকতে বলছে, তাহলে সময়টা তো এখানে দেওয়াই আছে, সময়টা এখান থেকে বুঝে নিব। প্রথমে 4 সেকেন্ড, এটা যে আমরা প্রথমে ইচ্ছা করলে একটা ছকও এঁকে নিতে পারি, এখানে সময় হবে 4, তারপরে সময় হবে 8, কারণ আমরা এভাবে স্টেপ গুলো দেখতে পাচ্ছি, তারপরে এখানে সময় হবে 12, সময়ের যে ব্যাপারটা। আর বেগের ব্যাপারটাও কিন্তু প্রথমে 0, তারপরে 4 বেশ কিছুক্ষণ, 4-এর পরে 12, ওটাও কিন্তু 12ই হয়েছে। আর এখানে তো এই যে প্রথমে 4 সেকেন্ড 4 সেকেন্ড ধরে আবার তারপর 4 সেকেন্ড, তার মানে টোটাল 12 সেকেন্ড। তো ইচ্ছা করলে ছক একটা প্রথমে এঁকে নেওয়া যাবে, একদিকে সময় দিয়ে আরেকদিকে বেগ দিয়ে, ওইভাবে সময়ের সাথে সাথে বেগ নিয়ে প্রথমে একটা গ্রাফ ইচ্ছা করলে আমরা ছক এঁকে নিতে পারবো। তবে এটা ছক না এঁকে শুধু গ্রাফ এঁকে বর্ণনা করে দিলেও হবে। এই ছিল মোটামুটি আলোচনা, আশা করি তোমরা বুঝতে পারছো।